দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি, খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত, সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। ছাত্র জনতা সেনার ঐতিহাসিক গণ অভ্যুত্থান। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের কার্যক্রম চলবে জানালেন সেনাপ্রধান। অবিলম্বে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। দ্রুত বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লুটপাট সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। এবং উঠে গেল কারফিউ, খুলল সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা, খুলছে হল। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদে, সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দিব পুরো খবর। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অন্তর্বর্তী সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা
সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণভবন থেকে সংসদ ভবন, জনতার উল্লাস, জনতার ঢল, তারুণ্যের শক্তি আবারও সৃষ্টি করল ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রায় সরকার পতনের রূপ দিয়ে নতুন অধ্যায় লিখেছে এই প্রজন্ম। তাদের দাবি, যে গ্লানি মুছতে তাদের এই সংগ্রাম, তার যথাযথ বাস্তবায়ন করবেন নীতি নির্ধারকরা। সেই সাথে এই যাত্রায় হারানো প্রতিটি প্রাণের মূল্যায়ন ও খুনিদের বিচারের দাবি ছাত্র জনতার। বিকাল 3:15 গণভবনের ব্যারিকেড ভেঙে জনতা ঢুকলেন স্বৈরাচারের সরকারি বাসভবনে। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস স্বাধীনতার গ্লানি মুছে নতুন সূর্যোদয়ের, বৈষম্য মুক্ত করতে এক শক্তির দম্ভের পতনের। সোমবার দিনটি জাতির জন্য নতুন এক ইতিহাস, যে ইতিহাস লিখলেন স্বাধীন বাংলার আবহমান জনগণ, যার যাত্রা শুরু করেছিল সোনার বাংলার অদম্য ছাত্র সমাজ। ডিক্টেটর গভর্নমেন্ট কখনো একটা স্বাধীন দেশের জন্য সম্ভবপর হয় না বা তারা কল্যাণকর হয় না, সেটা আজকে সাধারণ জনগণ রাস্তায় নেমে দেখিয়ে দিল। আমরা উই ক্যান ফিল দ্য ফ্রিডম ইন দি এয়ার। আমরা যাতে মরে যাওয়ার আগ পর্যন্ত এই ফ্রিডমটাই ব্রিথ ইন করে তারপর যাতে উই ডাই। এটা ভাই, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে রচনা করবে। আবার মুক্তিগামী মানুষ এমন স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশ সৃষ্টিকালে, সে স্বাদ আবারও পুনরুদ্ধার করতে সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করে, সৃষ্টি হয় জনস্রোত। এ দৃশ্য এ প্রজন্ম দেখেনি কোনোদিন, তাই নতুন করে স্বাধীনতার উপলব্ধি তাদের। সব কথার শেষ কথা, এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ। এরকম স্বাধীন 1971 সালে হয়েছিল, এখন আরেকবার দেশ স্বাধীন হলো। এটা হচ্ছে সেকেন্ড দফায় দ্বিতীয়বার আমরা স্বাধীন করলাম দেশ। মুগ্ধ, উই মিস ইউ, আই উইশ ইউ আর হিয়ার। মানুষের স্রোত সব বাধা উপেক্ষা করে দখল করে গণভবন, স্বাদ নেয় এক অন্যরকম অনুভূতি। আপন মনে উপলব্ধি করে তৃপ্তির উল্লাসে জানান দেয় সব শক্তির মূল জনগণ। স্বাধীন চাই, শুধু স্বাধীন বাংলায় বাঁচতে চাই। এখন কাউকে নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না যে কে এখন আমাদের গদি চালাবে। আওয়ামী লীগ এসে আমাদের বাক স্বাধীনতা কেটে নিছে, আমরা এখন আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার লাইফে মনে হচ্ছে আজকে আমি স্বাধীন। এই বিগত 15 বছর 16 বছর ধরে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি স্বাধীন ছিলাম। আমাদের জয় হয়েছে, আমাদের দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ। আমরা এখন স্বাধীন, এটাই মনে হচ্ছে। স্বাধীনতা আমরা স্লোগান নিয়ে বের হইছে, আমরা স্বাধীন। গণ অভ্যুত্থানের এ যাত্রায় যোগ দেন প্রতিটি শ্রেণী পেশার সব বয়সী মানুষ। তারা দখল করেন জাতীয় সংসদ ভবন, ঘুরে দেখেন যেখানে বসে নেওয়া হয় রাষ্ট্রের সব সিদ্ধান্ত। 15 বছর পর আমি বিজয় জেটপোর্ট গেলে বাহিনীর 3টি সেক্টরের 7ম কমান্ডার হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয়লাভ হয়েছে। এতে আমি শান্তি। কথা বলতে পারতাম না, কথা বলতে গেলেও আশপাশে থাকার আমাদের কথা বলতে কেউ দেখলো কিনা, আর দেখলেও আমাদের নামে মামলা হইতো। আমরা আজকে থেকে স্বাধীন, সবাই কথা বলতে জানি, সবাই কথা বলতে পারতেছি। যে কার্যালয় থেকে রাষ্ট্র পরিচালনায় আসতো সব সিদ্ধান্ত, সেখানেও বিনা বাধায় প্রবেশ করেন তরুণরা, সাথে যোগ দেন সাধারণ জনতাও। তারা ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রত্যাশা, ভবিষ্যতে শুধু জনগণের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে এই কার্যালয়ের প্রধান। দেশের সাধারণ মানুষের অন্তহীন এ বিজয় উল্লাস দেশের প্রতিটি প্রান্তে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। শেষ সময়ও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় জনগণের ওপর আর বল প্রয়োগ করা সম্ভব নয়। শেষমেশ পদত্যাগ করেই দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবর, সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি, কিন্তু 3 বাহিনী থেকেই জানানো হয় আর বল প্রয়োগ সম্ভব নয়। তাকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়। শুরুতে তিনি তা মানতে চাননি, বরং আরও কড়াকড়ি করতে বলেন কারফিউ। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে তিনি একটি ভাষণ দিতে চান। তখন তাকে জানানো হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে, সময় আছে আর 45 মিনিট। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার আর সময় পাওয়া যাবে না। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন রেহানা সহ দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গতরাতে ফেসবুক লাইভে এসে তিনি এই কথা বলেন। আরও জানান, সংখ্যালঘু ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে থাকবে ছাত্র সমাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। কাল বিলম্ব না করে দ্রুত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন তিনি। সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সহ অন্যান্য সদস্যরা এতে যোগ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জুম মিটিং করেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক। আছেন আয়াতুল্লাহ বেহেশতি, কেন্দ্রীয় সমন্বয়ক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনএসইউ শিক্ষার্থী, এবং সেই সাথে রয়েছেন সানজিদা আক্তার স্বর্ণার, সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনএসইউ শিক্ষার্থী। আপনাদের দুজনকে নিউজ 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
দুজনের কাছেই জানতে চাচ্ছি যে আপনাদের আন্দোলন সফলের পথে এবং এই পর্যায়ে কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে এখন সরকার পরিবর্তন হলো, নতুন বাংলাদেশের সূচনা যেটা আমরা সবাই বলছি, সেক্ষেত্রে নতুন বাংলাদেশের রূপরেখা আপনারা কিরকম দেখছেন? প্রথম অবস্থানে বলতে চাই সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা আমাদের সাথে গণমানুষের প্রথমে এটা ছাত্র আন্দোলন থাকলেও পরবর্তীতে এটা গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছিল এবং সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সামনে দুটো বিষয় আসছে। একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন বর্তমানে বিজয় উল্লাস করতে চেয়ে যে ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনার সৃষ্টি হয়েছে। যদিও আমি স্পষ্টভাবে বিশ্বাস করতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তারা কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এবং তারা কখনোই কোনো ধরনের এই ধরনের ভ্যান্ডালিজম, ভাঙচুর কিংবা ধর্মীয় দাঙ্গার দিকে যাবে না। বরং আমি বলতে চাই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার যেই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে দেশে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে সেটার জন্য সম্পূর্ণ দায়ভার তার উপর, এবং এটা আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করি যদি আমাদেরকে কেউ এই ধরনের ব্লেমে ফেল দেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যেখানে আমরা প্রস্তাব করেছি যে আমরা খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমরা জানানোর চেষ্টা করব যে আমরা আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমরা প্রধান করে তাকে প্রধান করে যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা দিচ্ছি সেটা গৃহীত হোক এবং খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে আমাদের যে চলমান যে সংকট রয়েছে সেটা নিরসন করার চেষ্টা করা হোক। আর আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতার যে বিষয়টি রয়েছে সেটি অবিলম্বে নিশ্চিত করা হোক এবং আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে এতদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে, অনেকে রিমান্ডে দেওয়া হয়েছে, অনেকে ইনজুর্ড অবস্থায় আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেটা 50 বছর যাবৎ স্বাধীনতা লাভ করেছে এবং বর্তমানে আমরা দ্বিতীয়বারের মতো আর একটা মুক্তিযুদ্ধ বা গণজোয়ার গণ অভ্যুত্থান দেখেছি, সেটা কোনোভাবে নস্যাৎ হতে দেওয়া যায় না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের 9 দফা দাবি থেকে শুরু করে 1 দফা যেটা দাবি ছিল স্বৈরাচার হটাও, সেই দাবিতে আমরা অটল ছিলাম এবং আমরা আমাদের ইনিশিয়াল স্টেপ বা প্রথম যেটা আমাদের করণীয় সেটা আমরা মাত্র সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমাদের সামনে আরও অনেক কাজ আছে এবং আমাদের সামনে খুব দূর পাড়ি দিতে হবে, অনেক দূর পাড়ি দিতে হবে। তো অবশ্যই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদের যে রূপরেখা প্রণয়ন করার চেষ্টা করছি বা যে রূপরেখা দেবে সেটা মেনটেন করে যাতে অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হোক। সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে এখন এই পর্যায়ে আপনারা কেমন বাংলাদেশ চান এবং ঠিক কতটা সহজ মনে হচ্ছে এই পর্যায়টি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নামই দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব থেকে বেশি যে প্রবলেমটা হয়ে থাকে যে বৈষম্য নিয়ে আমাদেরকে একটা বিষয়, আমরা যে কোনো সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো স্থানে আমরা বৈষম্য নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই বিষয়টাকে সামনে এই কারণে নিয়ে আসছি যে কোনো একটা দেশের অবকাঠামো যদি উন্নয়ন করতে চান বা অবকাঠামো যদি পরিবর্তন করতে চান, যেটা যে ভঙ্গুর যে ঘুরে ধরা ছাত্র যে সমাজ রয়েছে, অবশ্যই আপনাকে প্রথমে বৈষম্য দূর করতে হবে প্রথমত। দ্বিতীয়ত বিচার বিভাগীয় স্বাধীনতা লাভ করতে হবে। কারো পলিটিক্যাল পরিচয় কিংবা কারো রাজনৈতিক পরিচয়ের উপর ভিত্তি করে তাকে কোনো স্থানে অধিষ্ঠিত করা, এটা সম্পূর্ণ বায়াসনেসের কাজ করবে এবং নতুন স্বৈরাচার তৈরি করতে এটা বেগবান করবে। তো কাজেই আমাদের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হবে বৈষম্য দূর করা এবং দ্বিতীয়ত বিচার বিভাগীয় স্বাধীনতা লাভ করা। এবারে আমি স্বর্ণার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রী হয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এরকম আন্দোলন এবং সেখানে সফলতার দ্বারপ্রান্তে আপনারা, সেক্ষেত্রে সকলের সাপোর্ট যদি আমি বলি বা কিরকম ছিল প্রতি জার্নিটা? সবাইকে প্রথমে আমি বিজয়ের শুভেচ্ছা দিচ্ছি, কিন্তু আসলে কি আমরা বিজয়টা যেভাবে উল্লাস উদযাপন করছি, কিন্তু সেটা কি আসলে ঠিক? আমরা তো ধ্বংসলীলায় লিপ্ত হয়ে যাচ্ছি। আর আমার কথা বলতে গেলে আমি নিজে একজন প্রশাসনিক পরিবারের সন্তান, সেই ক্ষেত্রে আপনাদের মতো আমি আসলে বিজয়টা উদযাপন করতে চেয়েও পাচ্ছি না, যেখানে আমি নিজে একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ সমন্বয়ক হিসেবে ছিলাম। পুরোটা জার্নিতে আমি আমার 100% দিয়েছি, আমি আপনাদের সাথে যোগদান করেছি, আন্দোলনে ছিলাম, সবকিছুই করেছি, কিন্তু আমি আমার বিজয়টা আপনাদের মতো উদযাপন করতে পারছি না। কারণ কাল রাতে বিচারপতি ভবনে কিছু মানুষ অ্যাটাক করেছিল, আমার পরিবারের উপর অ্যাটাক হয়েছে, আমার ফ্যামিলির উপর অ্যাটাক হয়েছে। আমি জানি সবারই এক জায়গা থেকে রাগ রয়েছে, অভিমান রয়েছে, পুরো সিস্টেমটার উপর অভিমান রয়েছে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখানে অনেক মানুষ আছেন, প্রশাসনিক কাঠামোতে অনেক মানুষ আছেন যারা আমাদের পক্ষে শুরু থেকেই ছিল। আমি একজন প্রশাসনিক পরিবারের সন্তান হয়েও আমি আপনাদের সাথে যোগদান করেছি, আন্দোলনে ছিলাম। তো সেটাই বলতে যাচ্ছি যে আমি এখানে সবাই অন্যায় করেনি, সবাই বায়াসনেস দেখায়নি, অনেকেই ছিল যে আমাদের পক্ষে, কিন্তু হয়তোবা আওয়ামী লীগ সরকার কিংবা এই স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে তারা আমাদের মতো সাহসটা দেখাতে পারেনি।
কিন্তু তারা ভিতর থেকে আমাদের অনেকভাবে সাহায্য করেছে, আমাদের পক্ষে ছিল। এখনো অনেক বিচারপতি, অনেক আইনজীবী, অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছে যারা আমাদের পক্ষে ছিল এবং আছে। তো আমরা না তাদের ফ্যামিলিকে ধ্বংস না করি, তাদের পরিবারকে ধ্বংস না করি, তাদেরকে ধ্বংস না করি, তারা আমাদের উজ্জ্বল, আমরা একটা স্বাধীন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, সেইখানে আমরা তাদেরকে আমরা আহ্বান করি, তাদের সাহায্য আমরা নেই। তারা ছিল দেখে আজ পর্যন্ত বাংলাদেশ ধ্বংস হয়নি, সেই মানুষগুলোকে আমরা খুঁজে বের করি, তাদের সাহায্যে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ গঠন করতে চাচ্ছি। আমরা সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা কোনো প্রকার সরকারি অফিস, আদালত, বাসভবন কিছুই আমরা ধ্বংস করব না, এগুলো সবকিছু আমাদের। আর সরকারি কর্মচারী কর্মকর্তা কারো উপর আমরা কোনো রকমের ধ্বংসলীলায় লিপ্ত হয়ে তাদেরকে অ্যাটাক করব না। যদি কেউ অন্যায় করে থাকে এই স্বাধীন বাংলায় তার বিচার হবে। আমরা অনেক কষ্টে, সবার অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে পেয়েছি। তো আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে আমরা ধ্বংসলীলায় লিপ্ত হয়ে সেই স্বৈরাচারতা আমরা নিজেদের মধ্যে প্রকাশ না করি। তো আমরা ধৈর্য ধরেন, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন, অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। ধন্যবাদ। এত বড় একটা আন্দোলন গেল, বলতেই হয় এবারের আন্দোলন আপনারা এই আন্দোলনে আসলে ইতিহাস সৃষ্টি করেছেন। শুরুর দিকে আন্দোলনের প্রক্রিয়া এবং ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা, এই সম্পর্কে জানতে চাই। শুরুর দিকে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারো পরিবারই আসলে সেইভাবে সাপোর্ট দিচ্ছিল না, কারণ এই ব্যাপারটা আসলে এক প্রকার অবিশ্বাস্য ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে, যেখানে এত খুন হচ্ছে, এতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, এত মানে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, হেনস্থা করা, স্টুডেন্টের ফ্যামিলিকে হেনস্থা করা, এত ধ্বংসলীলা, এর মাঝখানে কারো পরিবারই আসলে কাউকেই সাপোর্ট করছিল না ওইভাবে। কিন্তু আমরা আমাদের পরিবারকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা পারবো, আমাদের পরিবারের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি, তাদেরকে আমরা বিশ্বাস করাতে পেরেছি যে আমরা পারবো, যেটা আমরা করে দেখিয়েছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী খবরে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিনের টানা বিক্ষোভ, সংঘাত, সহিংসতা, মৃত্যু, রক্তপাতের পর অবশেষে খুলেছে অফিস আদালত। নিজ নিজ কাজে ফিরেছেন চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ঢাকা লং মার্চকে কেন্দ্র করে শেখ হাসিনার সরকার গত রবিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং গতকাল সোমবার থেকে 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ছুটি বাতিল করে আজ থেকেই অফিস আদালত খুলে দেওয়া হয়। দর্শক, নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। বাংলাদেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, চেয়েছেন যুক্তরাজ্যের কাছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও করেছেন নরেন্দ্র মোদী। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ। বন্ধ রাখা হয়েছে সব ধরনের রেল ও বিমান যোগাযোগ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান দিল্লির উত্তরপ্রদেশ সীমান্তের হিন্দন বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সাথে দেখা করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি, চেয়েছেন যুক্তরাজ্যের কাছে। তা গ্রহণযোগ্য হলেই তিনি লন্ডনে রওনা হবেন। ততক্ষণ ভারত তাকে সামরিক আশ্রয় দেবে। তবে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে যুক্তরাজ্য থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ, বাংলাদেশের বসবাসকারী ভারতীয় নিরাপত্তা নিয়ে মোদীকে অবহিত করা হয়।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সীমান্তে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সব ধরনের রেল এবং বিমান যোগাযোগ বাংলাদেশের সাথে বন্ধ রেখেছে ভারত। মাসুদ রানা, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা, বিবিসিকে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খবরকে ফলো করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ বিষয়ক লাইভ খবর প্রচার করা হচ্ছে। একই সাথে হাসিনার শাসনামলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে তারা। News that we're getting from Bangladesh, who is live for us in Dhaka. 1 2 3 4 শেখ হাসিনা ডিক্টেটর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির শিরোনামে এভাবেই তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে। সোমবার ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করেছে। তারা শিরোনাম করেছে, দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা লিখে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক অভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের। The Bangladesh Prime Minister has resigned and শেখ হাসিনা দেশ ছাড়ার ভিডিও পোস্ট করে মার্কিন বার্তা সংস্থা এপি। তারা শিরোনাম করেছে, 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার 15 বছরের ক্ষমতার অবসানও ঘটেছে। আল জাজিরা গেল কয়েকদিন ধরে সরব ছিল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। সোমবার টানা লাইভ সহ বড় করে শিরোনাম করে লিখে শেখ হাসিনার পতনের খবর। Tanvir, can you just talk us through what has been a remarkable and historic? ভারতীয় সবকটি গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশকে নিয়ে। আনন্দবাজার তার শিরোনামে রেখেছে, হাসিনার বিছানা দখল। সেই সাথে প্রধানমন্ত্রীর ঘরের আন্দোলনকারী শুয়ে থাকার ছবিও পোস্ট করা হয়। এছাড়াও চীন, পাকিস্তান সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এবারে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুজন সমন্বয়ক আছেন। হাসিবুল হোসেন শান্ত, প্রধান সমন্বয়ক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনএসইউ শিক্ষার্থী, এবং সেই সাথে রয়েছেন মোহাম্মদ জিহাদ, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনএসইউ শিক্ষার্থী। দুজনকেই নিউজ 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যদি এই আন্দোলন নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, তাহলে বলবো যে কোটা আন্দোলন থেকেই তো এই গোটা সবকিছু শুরু। সেক্ষেত্রে কোটা আন্দোলনের শুরুর দিকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সরব ভূমিকা না থাকলেও পরবর্তীতে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে ঠিক কি ধরনের স্বপ্ন থেকে আন্দোলনে আপনারা গিয়েছেন, সেই পেছনের গল্পটা শুনতে চাই। শুরুতে আমাদের নানাভাবেই হেনস্থা শিকার হতে হয়েছে। আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলাম তাদের বিভিন্নভাবেই চেষ্টা করা হয়েছে তাদেরকে দমিয়ে রাখার জন্য। তাদের উপর গুলি, লাঠিচার্জ এবং নানাভাবে অত্যাচার করা হয়েছে। যখন দেখেছে তারা দমে যায়নি, তখন তারা বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে, আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে আমাদের দমিয়ে রেখেছে। যেমন আমরা দেখতে পারি, আমাদের নেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা যাতে কারোর সাথে কোনোভাবে আলাপ আলোচনা না করতে পারি সেই চেষ্টা করা হয়েছে। আমাদের সমন্বয়কদের মধ্যে অনেকে যেরকম আহত হয়েছেন, সেরকম ভাবে অনেককে নানাভাবে গ্রেফতার এবং চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি তাদেরকে থানায় এবং ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। কিছু কিছু সমন্বয়ক আমরা যারা ছিলাম তারা সিমের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছে কিভাবে কি হবে। এটা আমাদের একটা সফল আন্দোলন ছিল। এই আন্দোলনটা আমরা সফল করতে পেরেছি। আর এখানে অবভিয়াসলি ছাত্র জনতার পাশাপাশি প্রথমে এটা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন, সেখান থেকে এটা চারদিকে ছড়িয়ে পড়ে। আর প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিলাম তারা অনেকে হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভয় পেয়েছে, বাট যখন তারা দেখেছে যে তাদের ভাইরা রাস্তায় মরছে, তাদের ভাইরা রাস্তায় মার খাচ্ছে, তখন তারা প্রাইভেট ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী হিসেবে আমরা টিকে থাকতে পারিনি। আমরা রাস্তায় বের হয়ে গিয়েছি এবং তাদেরকে সাহায্য করার যথাযথ চেষ্টা করেছি এবং আমাদের যে আন্দোলনটা ছিল সেটা সফলভাবে শেষ করেছি।
জিহাদ, আপনাকে ধন্যবাদ। এবারে শান্ত, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় আপনারা কি ধরনের সংস্কার দেখতে চান? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক যেই সমস্যা ছিল বা দেশের একদম আসল প্রকৃতপক্ষে যে রাজাকার দল দ্বারা আমরা দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের চরম অবস্থানের মধ্যে দিয়ে, অর্থনৈতিক ধ্বংসের মধ্যে দিয়ে আমরা শাসিত হয়েছি। আমরা ছাত্র জনতা, দেশের মানুষ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমাদের লক্ষ্য হলো সামনে এমন স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ মানুষ মুক্তভাবে কথা বলবে। আমাদের বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা বা যে কোনো প্রশ্ন তুললে একটি প্রাণও ঝরবে না, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে ওই দাবি প্রতিষ্ঠিত হবে। আমরা ওইরকম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আমাদের অবকাঠামোগত সম্পদ নষ্ট করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো দেশের সপক্ষের শক্তি, দেশের দেশপ্রেমিক মানুষ, নাগরিক, তারা এর সাথে জড়িত না। সাধারণ শিক্ষার্থী তো কখনোই না। আমরা জানি যে ওই যে শুধুমাত্র স্বৈরাচার শাসকদেরকে আমরা যেভাবে প্রতিহত করেছি, মাঠ পর্যায়ে তাদেরই উত্তরসূরি, তাদেরই রাজাকার শক্তি এখন মাঠ পর্যায়ে এই যে বিভিন্ন নিউজ চ্যানেলের অফিস ভাঙচুর, তারপরে গণভবনে যে আগুন ধরানো, বিভিন্ন অগ্নিসংযোগ, লুট, তারা ওদের সাথে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে তারাই লিপ্ত, দেশদ্রোহীরাই লিপ্ত। আমরা এটাকে সম্মিলিতভাবে প্রতিহত করে আমরা এটা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সম্মিলিতভাবে প্রাথমিক অবস্থায় ধরে নেবেন যে তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক না। যারা নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে তারা ওই যে উত্তরসূরি সন্ত্রাসীদের উত্তরসূরি, আপনারা তাদেরকে বেঁধে ফেলবেন। তারপরে আমরা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার পরে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করব। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এভাবেই দেখতে চাই। শান্ত, আপনার এই কথা ধরে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি জিহাদকে। জিহাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বারবার বলার পরেও, কিন্তু কিছুক্ষণ আগেও শান্ত বলছিলেন যে নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে সহিংসতা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, তারপরেও গতকালকেও হয়েছে, আজও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনাদের কি বলার আছে? আমাদের এটা বলার বিষয় যে এখানে সাধারণ শিক্ষার্থীরা যতটা সম্ভব সাহায্য করছে দেশের সম্পদ নষ্ট না করার জন্য। আপনারা দেখতে পারেন গণভবনের সামনে আমাদের শিক্ষার্থীরা বসেছিল যাতে কেউ কিছু নিয়ে না যায়, কিন্তু আমরা যাওয়ার আগেই দেখেছি বিভিন্ন লোকজন এসে গণভবনের জিনিস, আমাদের যেগুলো প্রশাসনিক কাঠামোর জিনিসপত্র এসে নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো কারো ব্যক্তিগত সম্পদ না। আমরা এগুলো নষ্ট যারা করে তাদের বিরুদ্ধে অবভিয়াসলি আইনের ব্যবস্থা নেওয়া হবে, কারণ এইগুলো আমাদেরই আবার গড়তে হবে। আমরা যদি এটা নষ্ট করি তাহলে তো এটা আমাদেরই লস, আমাদের নিজেদের টাকা দিয়ে এগুলো গড়া। এখন আমাদের উচিত না এগুলো নষ্ট করা। আর আমাদের সবার কাছে আমাদের পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে এটাই অনুরোধ থাকবে যাতে আমরা এই নৈরাজ্য সৃষ্টি না করি। আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনিক ভবনে আগুন দেওয়া হচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবো। বিভিন্ন গণমাধ্যমে ভাঙচুর করা হচ্ছে। এরা হয়তো বা কোনো চাপে বা প্রশাসনিক চাপের কারণে আমাদের খবরগুলো প্রচার করতে পারিনি, কিন্তু কথা হলো গিয়ে ভাই এগুলো তো পরবর্তীতে আমাদের সাহায্য করবে। যখন আমরা এই আমাদের যে অঙ্গীকার, আমাদের যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার, এটার পিছনে ভাই অনেক কষ্ট করতে হবে এবং সবাইকেই সাহায্য করতে হবে। আমরা আশা করব কোনো প্রকার প্রশাসনিক কাঠামো এবং অন্য কোনো জিনিসপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র তো নাই, এমনকি প্রশাসনিক কাঠামো এবং এই গণমাধ্যম এবং বিভিন্ন অফিস আদালত ভাঙচুর থেকে বিরত থাকি। জি অবশ্যই। সেই সঙ্গে জানতে চাচ্ছি, আমাদের সকলেরই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে। কি মনে হচ্ছে আপনাদের যে নতুন স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন ঠিক কতটি সহজ হবে? আমরা প্রাথমিকভাবে বলতে চাই যে আমাদের যে স্বৈরশাসক, এটার আমরা পতন নিশ্চিত করেছি। আমরা গতকালকে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে চরমভাবে, এরকম আমরা কিন্তু সাথে সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি যে ছাত্র জনতা, দেশের মানুষ, প্রত্যেক বাহিনী সবাই সম্মিলিতভাবে যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তোলা হলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যে কোনো আমাদের দেশের স্বার্থের সাথে আমরা আপোষ করব না। সুতরাং আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের দেশে ধ্বংসের চরম অবস্থায় নিয়ে গেছে এই স্বৈরশাসক। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে আমরা সংস্কার করে সামনের বাংলাদেশ আমাদের কাজের মধ্য দিয়েই আমরা প্রতিষ্ঠা করব। এটাই আমাদের সামনের বাংলাদেশের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
বলে বিশ্বাস অসংখ্য করি। ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত এবং মোহাম্মদ জিহাদ আমাদের সঙ্গে নিউজ 24 স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। নিউজ 24 দিনের সংবাদের সময় হলো আরো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। অ্যাড মানি করুন সহজে কার্ড থেকে বিকাশে। 4500 টাকা কার্ড থেকে বিকাশে, অ্যাড মানিতে 25 টাকা ক্যাশব্যাক। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। কাটা ছেঁড়া, পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। স্যাভলন স্যাভলন। 25% বেশি। ফ্রিডম হেভি ফ্লো উইংস স্যানিটারি ন্যাপকিন 16 প্যাডের সাথে পাচ্ছেন আরো 4টি বেশি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, স্বাধীনতা এখন আরো বেশি। অ্যাড মানি করুন সহজে কার্ড থেকে বিকাশে। 4500 টাকা কার্ড থেকে বিকাশে, অ্যাড মানিতে 25 টাকা ক্যাশব্যাক। কাটা ছেঁড়া, পোড়া কিংবা পোকার কামড়ে আমার আস্থা স্যাভলন অ্যান্টিসেপটিক ক্রিম। এর দ্বিগুণ শক্তি ইনফেকশন প্রতিরোধ করে আর ত্বক রাখে কোমল। স্যাভলন স্যাভলন। ডাবল ডাবল গতিতে, ডাবল ফেনার শক্তিতে, স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণুদের দূর ভাগাও। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন স্যাভলন। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক। 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। বিকাশ রিচার্জে ক্যাশব্যাক। 75 টাকা মোবাইল রিচার্জে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। বাংলালিংক ফাস্টেস্ট 4Gতে বেশি বেশি ইন্টারনেট আর ইন্টারনেট প্যাক থাকলেই টফিতে লাইভ টিভি 129 টাকায় 5 জিবি, 299 টাকায় 10 জিবি। নো টেস্টিং সল্ট, দারুণ মজা। একদম ঠিক, সবার জন্যই ভালো চপস্টিক। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। চকলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। বাংলালিংক ফাস্টেস্ট 4Gতে বেশি বেশি ইন্টারনেট আর ইন্টারনেট প্যাক থাকলেই টফিতে লাইভ টিভি 129 টাকায় 5 জিবি, 299 টাকায় 10 জিবি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা,
জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা? তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন। বাংলালিংক ফাস্টেস্ট 4Gতে বেশি বেশি ইন্টারনেট আর ইন্টারনেট প্যাক থাকলেই টফিতে লাইভ টিভি 129 টাকায় 5 জিবি, 299 টাকায় 10 জিবি। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার। যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। চাকা সুপার ওয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার ওয়াইটি কঠিন দাগ দূর, সাদা ভরপুর। দ্রব্যমূল্যের লাগা বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে জানিয়ে দিব খেলার খবর। আইসিসি প্লেয়ার অফ দ্য জুলাই মান্থের জন্য পুরুষ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসল। আর নারী ক্যাটাগরিতে 3 জনের 2 জনই ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক হয় ইংলিশ পেসার অ্যাটকিনসনের। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্সে তুলে নেন 12 উইকেট। ওয়াশিংটন সুন্দর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে 8 উইকেট নেয়াতে জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেশন পেয়েছেন। অন্যদিকে স্কটল্যান্ডের চার্লি ক্যাসল ওয়ানডে ক্রিকেট অভিষেক ম্যাচে 21 রানে 7 উইকেট দিয়ে জুলাই মাসের সেরা হওয়ার তালিকায় রয়েছেন। আইসিসি জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নারী ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ভারতের 2 জন ব্যাটার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। শ্রীলঙ্কাকে নারী এশিয়া কাপ জেতানোয় প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেশন পেয়েছেন লঙ্কান অধিনায়ক চামিরি আতুপাত্তু। দর্শক, এই ছিল নিউজ 24 দিনের সংবাদের আজকের আয়োজন। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।